খুবই খুশির একটা মোমেন্ট। আরটিডিএস থেকে মেডিকেলের প্রথম। আমার পাশে আছে শান্ত এবং শান্তর বন্ধুরা, বিশাল একটা গ্যাং, ওদের একটা গ্যাংয়ের নাম আছে, আমরা সেটা বলবো সামনে। এবং শান্তর গল্প শুনবো, শান্ত কিভাবে এই এই দীর্ঘ জার্নি পার করে মেডিকেলের প্রথম হলো। এই শান্ত যে আমাদের প্রি মেডিকেল ব্যাচে যুক্ত ছিল একদম শুরু থেকে, পরবর্তীতে প্রি মেডিকেলের ক্লাস করেছে, শেষের দিকে এসে ফোন বন্ধ রেখে পড়ালেখা করে শেষ পর্যন্ত মেডিকেলে চান্স পাইছে। আপনারা হয়তো বিভিন্ন লাইভ এবং বিভিন্ন পোস্টে এ পর্যন্ত শান্তকে দেখে ফেলছেন। তো শান্ত সিরিয়াল পাইতে আমাদের একটু দেরি হয়েছে, যেহেতু শান্ত আজকে প্রথম হয়েছে। তো শান্ত খুব লজ্জা পাচ্ছে আমার এই কথাবার্তা শুনে। তো শান্ত, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো লাগতেছে। আচ্ছা, আমরা শান্তর মুখেই শুনবো বিস্তারিত। আমার সাথে রাহাত আছে এবং বন্ধুরা আছে, শান্তর বন্ধুরা। ঠিক আছে, সবার সাথে আমরা একটু একটু করে কথা বলবো এবং শান্তর মুখেই শুনবো কিভাবে ও এই অসাধ্য সাধন করছে। শান্ত বা রাহাত একটু বল। শান্তকে বেশি শান্ত মনে হচ্ছে এখন লাইভে, ও একদমই চুপচাপ হয়ে গেছে। তো আমরা ফার্স্টে শুনবো যে শান্ত কিভাবে হচ্ছে প্রি মেডিকেলে আমাদের সাথে যুক্ত ছিল। শান্ত, প্রি মেডিকেল মানে কিভাবে তুই আরডিডিএস এর সাথে যুক্ত হয়েছিস? ভালো শোনা যাবে। প্রি মেডিকেলের যে কিভাবে যুক্ত হয়েছে এটা যদি বলি, তাইলে যে আমার বন্ধু শফিকুল, তো ও প্রথম একটা কোর্স কিনছে প্রি মেডিকেল। তো আমার বললো যে আমি তো একটা প্রি মেডিকেল করতেছি, তুইও করতে পারোস। দেখলে ও জানতো যে আমিও মেডিকেল প্রিপারেশন নিব, তো বললো যে তুইও প্রি মেডিকেল করতে পারোস। তারপর আমি দু একটা ক্লাস দেখলাম ওর কাছ থেকে নিয়ে, যে দু একটা ক্লাস কী অবস্থা। তো দু একটা ক্লাস করার পরে আমার কাছে খুব ভালো লাগছে। প্রথম মানে আমি অঙ্গ চালনা ক্লাস মনে করছিলাম। তিনটা মানে এই অধ্যায়ের উপর 3টা ক্লাস ছিল। আমার ক্লাস ছিল এটা। হ্যাঁ, ক্লাস ছিল। পরে করলাম, তারপরে আর দু একটা চ্যাপ্টার করছি। তারপরে মনে হইলো যে কোর্সটা এখন কিনা দরকার, কারণ আমি ওর কোর্স করবো এটা তো কিরম মানে নিজের কাছে খারাপ লাগতেছে। তারপরে কোর্স কিনলাম প্রি মেডিকেল, সম্ভব ফুল টাকা দিয়ে। তো আমি তো কেনার পরে তারপরে ডিসকাউন্ট পাইছি। তোর কি তখন মনে হয় না যে আমার জীবনে কোনো লাভ লস নাই, জীবনটাই লস হয়ে গেল? কেনার পরে তারপরে পরীক্ষা দিছি আরটিডিএস এর বায়োকেম অলিম্পিয়াড, তারপরে আরেকটা কি অলিম্পিয়াড হয়েছিল। তো পরীক্ষা তারপরে আমি ডিসকাউন্ট পাইছি। আমি তো কিনেই ফেলছি, ডিসকাউন্ট দিয়ে আমি কি করব? তার মানে তুই ফুল টাকা দিয়ে হচ্ছে কিনছিস কোর্স? ওই টাইমে আগে কিনছি, তারপরে ডিসকাউন্ট পাইছি, তাহলে তো আমি ফুল টাকা দিয়ে কিনলাম। তারপরে করছি যতগুলা ক্লাস আছে আমাদের প্রি মেডিকেলের, যত ক্লাস আছে প্লাস 24 ব্যাচের যেগুলো আছে এইগুলো অনেকগুলা করছি। সব মিলে প্রায় জিকে, ইংলিশ এরকম। আমি অ্যাডমিশনের আগেই মানে আমার যে এইচএসসিতে প্রায় মনে হয় 120 বা 110 এরকম অ্যারাউন্ড এরকম ক্লাস করছি। মানে প্রচুর ক্লাস করতাম আমি। তো আমার মেডিকেল যে জার্নি, ওই সময় খুব একটা ক্লাস করা হয় নাই, কিন্তু এর আগে আমি প্রচুর ক্লাস করছি, যে কারণে আসলে মূলত মেডিকেলে খুব একটা ক্লাস করা লাগে নাই। ওই ক্লাসগুলো করাতে আমার মনে হয়েছে যে আমার যে ভিত মজবুত হয়েছে। তো আমাদের ক্লাসগুলো করে তোর কি মনে হয়েছে যে ক্লাসের পড়া ক্লাসই অনেকটুকু হয়ে গেছে? প্রত্যেকটা লাইন ধরে পড়ানো, এটা কতটুকু কাজে? সব থেকে ভালো লাগছে যে প্রত্যেকটা লাইন, তারপরে আমার আবার মানে প্রত্যেকটা লাইন যদি আমি না বুঝি তাহলে আমার কাছে ভালো লাগে না। আমার প্রত্যেকটা লাইন আমার যদি বুঝি তাহলে আমার কাছে ভালো লাগে। তো এই ক্ষেত্রে তো প্রি মেডিকেল থেকে ভালো কিছু মনে হয় না, কারণ প্রি মেডিকেল বাদে মেডিকেলের যে জার্নি, ওইটাতে তো এত সময় নাই। মানে ওইটাতে শুধু দেখা যাবে যে এটা গুরুত্বপূর্ণ, এটা পড়া লাগবে, এটা পড়া লাগবে না, এরকম। আর প্রি মেডিকেল হলো যে একবারে বিস্তারিত, যে কিভাবে পড়বো, কিভাবে না, কোনটা বাদ রাখবো, প্রত্যেকটা লাইন বাই লাইন। তো প্রি মেডিকেল মূলত যে কোনো স্টুডেন্ট মানে মূল যে সেটা করে প্রি মেডিকেল। 26 ব্যাচ আমার ক্ষেত্রে এরকমই হয়েছে। 26 ব্যাচকে কি আরটিডিএস এর প্রি মেডিকেল কি করতে বলবি নাকি কি বলবি 26 ব্যাচকে? অবশ্যই প্রি মেডিকেল তো করাই লাগবে। প্রি মেডিকেল না করে অনেকে চান্স পাইতেছে, এরকমও আছে, কিন্তু প্রি মেডিকেল করলে অনেকটা মানে রিলিফ, যে আমি পড়ছি অনেকে, আমার অনেক বেশি পড়া আছে, এরকম একটা কনফিডেন্ট মানে ভালো লাগে আর। তো প্রি মেডিকেল করলেই ভালো। আর এখন আমরা তো 25 ব্যাচ, সামনে 26-27 ব্যাচ, এখন তো ওরা অনেক আপডেট, সবাই প্রি মেডিকেল করবে। তো যে জায়গায় সবাই প্রি মেডিকেল করবে, তো ওই জায়গায় যে প্রি মেডিকেল না করে তাহলে তো অনেকটা পিছিয়ে থাকবে মানে ওদের থেকে। আমরা হয়তো খুব একটা পিছিয়ে মানে কারণ ওই টাইমে তো খুব একটা প্রচলন ছিল না, যে আমরা যে সময় করছি প্রায় 24 সালের দিকে, ওই সময় খুব একটা প্রচলন ছিল না, কিন্তু এখন তো অনেক প্রচলন। এখন করা মানে অনেকটা না করলে অনেক বিপদ এখন, কারণ অ্যাডমিশনে তো এখন খুব কম টাইম। আমরা তো পাইছি মাত্র মনে হয় 3 মাসের মতো টাইম পাইছি, তা আবার আমার অসুস্থতায় 10-12 দিন, তারপরে এই ট্রমা আবার মানে কাটায় উঠতে আরো অনেক দিন। তো এরকম একটা বিপদ তো হইতেই পারে। এই কারণে মেডিকেল যে অ্যাডমিশনের যে আগেই যদি একবার শেষ করে রাখতে পারি, তাইলে খুব একটা মানে চিন্তা করা লাগে না। আমারও খুব একটা চিন্তা করা লাগে না, কারণ আমি তো জানি যে সবগুলাই শেষ করা আছে আমার। তো
এই ক্ষেত্রে প্রি মেডিকেল আমার মূল ভিত্তা করে দিছে। তারপরে আমি অ্যাডমিশনের যে 3 মাস, ওই 3 মাসে অনলাইনে কোনো ক্লাস করি নাই। অফলাইনে করছি, অফলাইনে বিভিন্ন কোচিং করছি, কিন্তু অনলাইনে কোনো ক্লাস করি নাই। তার মানে তোর হচ্ছে যে মেইন যে ভিতটা অনলাইনে প্রি মেডিকেল, এটা হচ্ছে আরটিডিএস থেকে করে দিয়েছিল, তাই তো? আচ্ছা, আমরা একটা কথা শুনছি, সেটা হচ্ছে তুই নাকি শেষ 2 মাস নাকি তোর হাতে কোনো ফোনই ছিল না। এই ফোন ছাড়া মানে তুই কেমনে থাকলি? এখন তো স্টুডেন্ট, তো ফোন ছাড়া জীবন শেষ। তুই ফোন ছাড়া কেমনে থাকলি, আর পড়ালেখা আগে কেমনে শেষ করে ফেললি বল? আসলে আমি তো চাইতাম মন থেকে যে আমার মেডিকেলে চান্স পাইতেই হবে, আর এরকম আমার ইচ্ছা ছিল যে আমি চান্স মানে কি আমি সর্বোচ্চ ভালো করবো, সর্বোচ্চ ভালো বলতে সর্বোচ্চ যত করা যায়। তো এরকম যেহেতু ছিল, তাহলে আমার মোবাইল তো একটা মানে কি বলে ব্যারিয়ার এই ক্ষেত্রে। কারণ মোবাইল আমি যদি একটা পরীক্ষাও দিতাম, যে অনলাইনে একটা পরীক্ষা দিতেছি, মানে প্রথম 1 মাস আমি এই জিনিসটা লক্ষ্য করলাম যে আমি অনলাইনে একটা পরীক্ষা দিতেছি, ঠিক আছে 100টা কোয়েশ্চেন শিখলাম, কিন্তু তারপরে আর 20-30 মিনিট আমার ফেসবুক, ইউটিউব এরকমে যাইতেছে। তারপরে প্রথম মাস পর্যবেক্ষণ করে যখন বুঝলাম যে আমার তো মোবাইল থাকলে চলবে না, তো লাস্টের যে 2 মাস আমি মোবাইল দিয়ে রাখছি, আমার সিমটা সবগুলো মোবাইলে রাখছি। তো আমার যে কোচিং এর যে রেজাল্টগুলো ওইগুলো ওর এখানে আসতো, প্লাস ওয়েবসাইটে তো দেখাই যেত যে আমি কিরকম ইয়ে করতেছি। আর পরীক্ষাগুলো অফলাইনে দিছি সব, ক্লাস কিছু করছি, আর মূলত তো এই প্রি মেডিকেল সব করাই ছিল, খুব একটা বেশি করা লাগেনি। তার মানে হচ্ছে প্রি মেডিকেলে তুই ক্লাস করছিস দেখেই কিন্তু আসলে পরে 2 মাস মোবাইল ছাড়া অ্যাডমিশনে হয়তো তুই প্রিপারেশন নিছিস, তাই না? আচ্ছা, আমরা একটু হচ্ছে ওর বন্ধুদের সাথে একটু কথা বলি, সবার নামগুলো একটু শুনে ফেলি। তোমাদের এই একটা গ্যাং শুনলাম আর কি, তোমরা একটা গ্যাং, এর ভালো গ্যাং, খারাপ গ্যাং, পড়ালেখার গ্যাং। তোমাদের সবার নাম একটু শুনবো। জি, আমি হচ্ছে খালেদ সাইফুল্লাহ, সরকারি বিজ্ঞান কলেজ, মানে একসাথে আমরা সবাই বিজ্ঞান কলেজ? আমি মারুফ আর হচ্ছে শান্ত, আমরা এক হলে ছিলাম আর কি। তোমার নাম? আমার নাম ইমরান, আমি ওর মামা। তোর নাম বল। জাহাঙ্গীর শান্ত। আমার নাম মারুফ, আমি সরকারি বিজ্ঞান কলেজ, এবং আমরা একই রুমে ছিলাম, একই হোস্টেলে। আমার সিট নাম্বার ছিল 4, ওর ছিল 5। আর ওই পোস্ট করার সাথে সাথে ও দেখে একটা কমেন্ট করছে, আমার রুমমেট ফার্স্ট হয়েছে। আমি তো কইতেছি যে কি এমনি একটা কমেন্ট করে বসলো। এরকম বন্ধুত্ব শুধুমাত্র আরটিডিএসেই দেখা গেছে, ঠিক আছে, আর কোথাও নাই। আচ্ছা, আমার নাম শফিকুল ইসলাম, আমার বাড়ি নরসিংদী, আমি নরসিংদী সরকারি কলেজে পড়াশোনা করছি। শান্ত আর আমি ক্লাস প্লে, যেটা নিয়ে শিশু শ্রেণী বলে, শিশু শ্রেণী থেকে ক্লাস 10 পর্যন্ত একসাথে বাইরে উঠছি। দুষ্টামি, পড়াশোনা খুব কম করছি ছোট থাকতে, কিন্তু দুষ্টামিটা বেশি করছি। আচ্ছা, ও শফিকুলের আলোয় আলোকিত হয়েছে আসলে বলে শান্ত, কারণ আমাদের প্রি মেডিকেলের কথা জানতে পারছে ওর কাছ থেকেই, তো ওকে হচ্ছে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাইতে হবে আসলে, যেটা বুঝতেছি। তো আমাদের পিছনে কিন্তু একটা বিশাল আমরা ছবি লাগায় রাখছি আর কি। আমার প্রোফাইল আমি আজকে দিছি, প্রোফাইলে মানে আমার প্রোফাইলের দিন কোনো ছবি। আচ্ছা, তুই কি আগে থেকেই জানতি যে আজকে ফার্স্ট হবে, এই জন্য এরকম মনে হয়েছিল? আমি দুপুর 1টা বাজে চুল কাটছি, যে মনে হইতেছে কিছু একটা তো হইব, আমার চুল তো অনেক বড় ছিল, আমি চুলটা কাটছি। তো এখন আমি বুঝতে চুল কাটা একটা বেস্ট ডিসিশন ছিল, নাহলে তো আমার চুল তো অনেক বড় ছিল। মানে যাক, ভালো হয়েছে, ভালো লাগছে। ছেলেরা তো চুল মানে বড়ই রাখতে চায়, বড় হইলে আমি তো সাধারণত চুল বড় রাখি না, আমার ছোট রাখি। ভদ্র ছেলে আর কি। যাই হোক, জুনিয়রদের উদ্দেশ্যে যদি তোকে কিছু বলতে বলা হয়, কিভাবে মানে প্রস্তুতি নেওয়া, কিভাবে পড়াশোনা করা উচিত মেডিকেলের জন্য 26-27 ব্যাচ? মেডিকেলে মানে পড়ার জন্য সর্বপ্রথম যেটা দরকার আমার মনে হয় সেটা যে আমি চাই কি না যে মেডিকেলে পড়তে। কেউ যে মন থেকে চায় অনেক বেশি যে আমি মেডিকেলে পড়তে চাই, তাহলে অবশ্যই সে চান্স পাবে বলা যায়। কারণ কেউ যে মন থেকে সত্যি সত্যি চায়, তখন তো তার পরিশ্রম করতে ভালো লাগবে, যে আমি তো এটা চাই, তো আমি এটার জন্য পরিশ্রম করবো না কেন। তো পরিশ্রমটা তখন অন্তর থেকে আসে, খুবই ভালো লাগে, তখন নিজে পড়তে ভালো লাগে, এই অন্তর থেকে আসে। ঠিক আছে, তখন নিজের কাছে পরিশ্রম করতে ভালো লাগে, তখন আর এটা পরিশ্রম মনে হয় না, মনে হয় এটা দায়িত্ব যখন মনে হয়, তখন আর মানে এটার একটা যে বলে যে বার্ডেন মনে হয় না আর। তো এখন যারা 26 ব্যাচ 27 ব্যাচ, তারা যে ভালো করতে চায়, এখন থেকে শুরু করা উচিত, এই মুহূর্ত থেকে, মানে এই মুহূর্ত থেকে শুরু করা উচিত, বা এই মুহূর্ত থেকে প্ল্যান করা উচিত যে সে কিভাবে পড়ালেখা করবো, সামনে কিভাবে করবে। প্লাস এখন তো একাডেমিক ওদের ফুল সিলেবাস তো কভার করতেই হবে। আমাদের তো শর্ট সিলেবাস ছিল পড়া, যে অ্যাডমিশনে তো ফুলই পড়া লাগছে, কিন্তু বুট তো আমরা ইয়েতেই দিছি, শর্ট সিলেবাসে দিছি। তো একাডেমিকের পাশাপাশি যদি মেডিকেলের শুধু বুঝতে পারে যে মেডিকেলে কী ধরনের কোয়েশ্চেন আসে, কীভাবে কোয়েশ্চেন আসে, কোন জায়গা থেকে না কাইটা দেওয়া যায়, অকাইটা দেওয়া যায়, যেমন দাহ্য, বিষাক্ত, এগুলো যে একটু বুঝা পড়তে পারে, তো খুব ইজি হবে তার জন্য আর কি। আচ্ছা, তুই তো আমাদের 120টার উপরে ক্লাস করছিস। আচ্ছা,
আমাদের ক্লাসের কোনো ফানি মোমেন্ট, মানে ধর টিচারদের কোনো মজার জিনিস তোর খুব ভালো লাগছে? সবার সম্পর্কে একটা করে লাইন, আরটিডিএস এর প্রত্যেকটা টিচার সম্পর্কে একটা করে লাইন। প্রথম আপনার নামে বলি, আপনার ক্লাস বেশি ভালো লাগতো কারণ ক্লাসের মধ্যে কাহিনী বলতেন, গল্প বলতেন, এই কারণে আমার অনেক বেশি ভালো লাগতো। আর আমার আমি কষ্ট করে পড়াইতাম, এটা ভালো লাগে। কাহিনী আমার আমি না আসলে যেটি যারা ক্লাসের মধ্যে একটু একটু কাহিনী বলে আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা, মানে কাহিনী শুনতে আমি ক্লাস থেকে কাহিনী বেশি ভালো লাগে। স্টুডেন্ট আজকে থেকে মনে করবে আমি ফাঁকিবাজ টিচার, খালি কাহিনী বলি ক্লাসে, এটাই মনে করবে। আর অন্তর ভাই আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা ক্লাস করছেন, প্রথম দিক দিয়ে মনে পড়াইছি কি একটা ছবি ভাই জানি দিত, প্রথম কি একটা মুভির নাম জানি বলতেন, ইন্টারস্টেলার, এই যে টাইম ডাইলেশন নিয়ে মানে কিছু একটা, ওইটা। তারপরে কোনটা দিয়ে কোনটি ব্যাখ্যা করা যায়, কোনটি দিয়ে ব্যাখ্যা করা যায় না, ওইটা আমার মুখস্থ করা লাগে না, কিভাবে জানি ভাই পড়াইছেন, তো ওইটা আমার এমনিতেই মুখস্থ থাকতো। তারপরে হচ্ছে রিজভি ভাই, রিজভি ভাই এই যে ফার্স্ট হয়েছে এই যে কাহিনী, মানে এই যে গল্প, এটা ওরা জিজ্ঞেস করে না, আমি কতবার শুনছি। ও তো রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত মানে সকাল থেকে 10 বার দেখছি শুধুমাত্র রিজভি ভাইয়ের গল্পটা, 10 বার। আর আমি বলতেছি যে এত কল্পনা করতেছে না, আমি বলতেছি মানে ফার্স্ট ওই ড্যাম করেছে, আমি কইছি কিছু একটা অঘটন ঘটবো, কিছু একটা অঘটন ঘটবো, কিছু একটা অঘটন ঘটবো, মানে অঘটনটা যে এরকম মিষ্টি হইব এটা ভাবি নাই। খুবই ভালো, অনেক ভালো বন্ধু পাইছিস আসলে, এটা খুবই লাকি। তারপর অন্য ভাই আরো তো অনেকে আছে গ্রামের, তারা সবাই নিয়ে আসতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু এরা তো সবাই গ্রামে না মনে হয় ওরা রাতে শুইনা আচ্ছা, সবাই রওনা দিয়ে দিছে। সবাই যদি আসে তাহলে দেখা করব। হ্যাঁ অবশ্যই অবশ্যই। তারপরে হচ্ছে তোর তুরাব ভাই, এই যে শাহিন ভাই, তারপরে তোর আব্বা যে পরীক্ষার হলের যে ভিডিও, একটা খাতা দিয়ে মানে ভিডিও করছে, এটা আমি দেখছি লাস্টের দিক দিয়া। লাস্টের দিন আবার আমি মোবাইল নিছি, লাস্টের দিন মোবাইল নিছি কারণ মেডিকেলে কি কি করা লাগে, খাতা কিভাবে থাকে, মেডিকেলের আগের দিন আমি মোবাইল নিছি, মোবাইল নিয়ে এগুলো দেখলাম যে কিভাবে কিভাবে করা লাগে, তোর আব্বার ভিডিও দেখছি। আর শুভ ভাইয়ের কথা যদি বলি, মানে আমার ইন্সপিরেশনের যে মূল জায়গা, যে অনেক ভালো করা যায়, অনেক ভালো মানে করার যে ইচ্ছা, সেটা মূলত শুভ ভাই থেকে আমি শিখছি। তো আমরা সবসময় আমাদের যে রুমে আলাপ করতাম, যে মানে কথা বলতাম শুভ ভাইরা নিয়ে, সবসময় কথা বলতাম। সবাই শুভ আমরা শুভ ভাই হতে চাই আসলে। শুভ ভাই দেখেন নাই থাকলে খুব ভালো হইতো। শুভ ভাই ডিউটিতে আছে আসলে। আমরা সময় বাচ্চা এসে মজা করতাম তো, মানে ওনার মাথায় কিন্তু চুল কম, আমরা মজা করতাম আমাদের মাথা থেকে চুল ধরে বলতাম জ্ঞানী মানুষের চুল কম থাকে। শুভ ভাই, তারপর হচ্ছে এই যে শাহিন তোর পাশে দাঁড়ায় আছে, মোটিভেশনাল ভিডিও শুনতাম। তো শাহিন খেলে মোটিভেশন। আমি যে সময় ক্লাস গুলো করছি ওই টাইমে তো ভাইয়ের ক্লাস ছিল না, ওই টাইমে ছিল ভাইয়ের মোটিভেশনাল ভিডিও। তারপরে এই যে জাদিদ জিকে করছি ভাইয়ের ক্লাস, বাংলাদেশ ম্যাপে কোন দিকে কোনটা আছে, এটা প্রথম ভাইয়ের কাছ থেকে মনে করছিলাম, প্রথম যে ক্লাসটা। তারপরে ইংরেজিও করছে, এটা প্রি মেডিকেলে, মানে মেডিকেলে না প্রি মেডিকেলে ইংরেজি ক্লাসও করছি মোটামুটি। তো ছোটখাটো সর্বমোট মিলে এক্সট্রা ইনফোর তো অনেকগুলো ক্লাস ছিল, এগুলো মিলে মোটামুটি অনেকগুলো ক্লাস। মাইনর বাড়িতে ইংরেজি মইনুল। ও আচ্ছা, আমাদের কিশোরগঞ্জে কেমিস্ট্রি জৈব রসায়ন পড়ছি। তারপরে এই যে রাসায়নিক পরিবর্তন, সম্ভবত রাসায়নিক পরিবর্তন পড়ছি আর কাছ থেকে। মাইনুল ভাই না পাওয়ার গল্প আমরা কল্পনা করতেছি যে আমরা বলতেছি যে আমরা যে মেডিকেলে মানে ওজি মেডিকেল টিকে বাড়িতে অনেক মানুষ আসবো, নাপা দিয়ে দিত, মাইনুল ভাইয়ের অনুসরণ করতো। আমরা তো তখন কিছু ফার্স্ট ইয়ারে থাকলে তো মেডিকেলে কিছু আমরা চিকিৎসা করতে পারবো না বা ওইটা পারবো না, এই জন্য বলছি আসলে নাপা দিয়ে দিব। আসলে একবার প্রি মেডিকেলের ক্ষেত্রে আমার একটা কারণ ঘটছিল, আমি রসায়নের লাইন ব্যালেন্স যখন পড়তেছি, তখন ওই যে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে ধরেন আয়নিক শক্তির মান বাড়ে, ইলেকট্রন শক্তির মান, এগুলো বুঝতাম 9 10 পরে, কিন্তু জারণ মানের একটা পরিবর্তন হয়, এটা আমি বুঝতেছি না কোনো মতে। আমাদের প্রাইভেটও পড়ায় নাই কোচিংয়ে, তার আমি শান্তর কাছে যাই, শান্ত দেখলাম সুন্দর করে আমার বুঝাই দিল। তার আমি শান্তর জিজ্ঞেস করলাম এটা কোথায় পড়ছে, এসিএসে পড়ছো নাকি? ও বললো না এসিএসে কোথাও পড়ায়নি। কয় কি এটা প্রি মেডিকেল পড়াইছে আরটিডিএসে। আমি বললাম আরটিডিএসে কীভাবে পড়াইছে? বললাম এই দেখো লাইন বা লাইন দাগায় বই পুরো দাগানো ছিল, সুন্দর করে দাগানো। তখন আমাকে সুন্দর করে বুঝাই দিল। তখন আমি ভাবলাম এখন প্রি মেডিকেল কিনবো কিনা। তখন আমার প্রায় এসিসি আর কয়েক মাস, আমার কিনতে পারিনি। কিন্তু শিখাইছে না 206টা আমার ডাক্তার ভাই শিখাইছে, একটার করে শিখাইছে, একটার করে সবাই খুব ডিস্টার্ব ফিল করছিল। শান্ত 206টা হার এখনো মনে আছে আমার, এইভাবে দৌড়ে হার এখানে। এই যে প্রথম প্রি মেডিকেল এই ক্লাসগুলো না ফ্রিতেই ছিল, প্রথম যে 3টা ক্লাস ছিল এটা ফ্রিতে ছিল। মেডিকেলে চান্স পাইলে হচ্ছে সারফেস মার্কিং নামে একটা জিনিস আছে, ঠিক আছে? যে বোনস ধরে ধরে কোন বোনসে কই কি মানে
ভিসেরা আছে এগুলো দেখা লাগে, তোর উপরে এটা করবে, আমার উপরে একসময় করছে, তোর উপরে, তোর গায়ে যে কেন কিছু করবে? নাই, যায় যেহেতু কিছু নাই এই জন্য ওই হাড় তারপরে ভিসেরা যেগুলো এগুলো তোর গায়ের উপরে করবে, আমার গায়ের উপরে একসময় করছে, আমার মাংস ছিল না, এখনো নাই, যদি তোর উপরে আরো ভালো বোঝা যাবে আর কি। সবার কাছ থেকে 10 টাকা করে নিছেন না ছি ছি, এসবের মধ্যে নেই। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে প্রত্যেকবার মেডিকেলে চান্স পাওয়ার পরে একটা ঝামেলা, কমন একটা ঝামেলা, যেটা হচ্ছে যে ভাই অমুক প্ল্যাটফর্মে পড়ছে, তমুক প্ল্যাটফর্মে পড়ছে, এই সে অনেক কথা। আমরা জানি একজন স্টুডেন্ট সে একাধিক জায়গায় পড়তেই পারে, এক এক জায়গায় পরীক্ষা দিতেই পারে, অনেক জায়গায় সে ক্লাস করছে, কোনো জায়গায় সে পরীক্ষা দিচ্ছে, কোনো জায়গায় ফ্রি ক্লাস করছে, কোনো জায়গায় ফ্রি পরীক্ষা দিচ্ছে, এরকম হতেই পারে। তো এটা নিয়ে অনেক রকম টক্সিসিটি হয়, যেটা একটা স্টুডেন্টের জীবনে অনেক ক্ষতির কারণ হতে পারে, যেটা আমরা এর আগেও দেখছি। মানে স্টুডেন্টদের জন্য এটা খুব ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে গেছে। এর জন্য আমার মনে হয় যে মানে এই যে আমরা যারা কমেন্ট করি তারাই আসলে বেশি দায়ী। ঠিক আছে, একটা স্টুডেন্ট বিভিন্ন কয়েকটা জায়গায় পড়তেই পারে, পরীক্ষা দিতেই পারে, কিন্তু তাকে নিয়ে এরকম ট্রল করা বা এগুলো কোনোভাবেই করার কোনো সুযোগ নাই। তো আমরা ওর কাছেই শুনবো, শান্তর কাছেই শুনবো যে শান্ত মানে কোথায় টাকা দিয়ে ভর্তি হয়ে গেছে, একদম কোনো কথা নাই। শান্ত বল। আর টাকা দিয়ে ভর্তি হওয়ার বিষয়ে যদি বলি তাহলে প্রথম তো যে প্রি মেডিকেল কিনলাম, তারপরে রেটিনাতে ভর্তি হয়েছি। রেটিনাতেও কিছু ছাড় ছিল, আমি পরীক্ষা দিয়া মানে 40% না কত পার্সেন্ট ছাড় ছিল। তারপরে মেডিকোতে 50% ছাড় ছিল। তো ওইখানে এই তিনটাতে আমি টাকা দিয়ে ভর্তি হয়েছি মূলত। মানে আর RTDS আর এমনিতে তো এখন এমন একটা অবস্থা যা আমি তো অনেকগুলো পরীক্ষা দিচ্ছি অফলাইনে, যেখানে পরীক্ষা সেখানে আমি হয়তো খুব ভালো পজিশন আসতো না, কিন্তু পরীক্ষা দিতাম, মানে পরীক্ষা দিতে খুব ভালো লাগতো। ভালো পজিশন না আসলে ভালো তার মানে অনলাইনে তুই শুধু RTDS কে টাকা দিছিস? অনলাইনে হ্যাঁ শুধু, আর অফলাইনে তো দুইটাতে ছিল। যাক আমরা সার্থক ওর কাছ থেকে টাকা নিতে পারছি অন্তর, বুঝছো? আর এমনিতে তো এই যে বিভিন্ন যে পরীক্ষা দিছি, আমাকে কোর্স দিছে, আমি কোনো ক্লাস করি নাই ওইগুলা, কিন্তু কোর্স দিছে, এখন তো বলতেই পারে যে আমাকে ক্লাস 120টা ক্লাস কাট করছে সেটা। সে তো বললামই। আচ্ছা, না কেউ যদি মানে একটা ক্লাসও করে থাকে সে অবশ্যই তার স্টুডেন্ট। আমার যদি কেউ কোনো স্টুডেন্ট একটা ক্লাসও করে থাকে সে অবশ্যই আমার স্টুডেন্ট। ঠিক আছে, তো আমাদের সাথে প্রি মেডিকেল থেকে যুক্ত ছিল, এটা আমরা আসলে বলতে চাইছি। এবং আমার মানে খুব সুন্দর একটা সেশন হচ্ছে আসলে আমাদেরকে কত। এবং আরেকটা জিনিস ভালো লাগতেছে, অনলাইনে একমাত্র আমরাই ওর কাছ থেকে টাকা নিতে পারছি, আসলে খুব ভালো লাগতেছে আসলে। যাদের আমাদেরকে কতজন স্টুডেন্ট দেখতেছে, রাত 10টার পরে ও লাইট আমাদের অফ হয়ে যেত 11টার দিকে, তারপরে ও একটা দেখতাম প্রশ্ন নাই, ফোনটা মানে সবাই মনোযোগ দিয়ে টেবিলের উপরে, শুনতেছে, তখন ও পড়তো। আমরা আমরা দেখতাম কি এনজয় করতেছে না। আমরা তখন কি মুভি দেখতো নাকি অন্ধকার করে, জিজ্ঞেস কি করো, বলে RTDS ক্লাস করি, প্রতিদিন একটা ক্লাস মানে করতে রাতে সব আলো নিভে RTDS আলো নিবে 2 ঘন্টা 2.5 ঘন্টা করে দেখতাম, 2.5 ঘন্টা। আর তোরা ভাবতে মুভি মুভি দেখতে দেখতেছে, লাল নীল আলো বের হচ্ছে, মুভি দেখতেছে, কিন্তু আমরা তো আরামে দিকে ঘুমাচ্ছে মাঝে মধ্যে। মানে তোরা ভাবতে যে বন্ধু তো মুভি দেখতেছে, তাহলে আমরা আর পরে কি করবো? অথচ দেখি ঠিকই। প্রতিদিন RTDS ক্লাস এরকম করে প্রায় SSC পর্যন্ত চলছে। যাই হোক, এটা আমাদের আসলে মানে সৌভাগ্য। এটা আমি বলবো যে সৃষ্টিকর্তা আমাদের RTDS থেকে এর আগে কখনো ফার্স্ট হয়নি। ওরা একটা ইয়ে ছিল কি যে ও অনেক ক্রেস্ট অর্জন করবো, ও নিয়ত করছে যে 50 থেকে 100টা আমি সেঞ্চুরি, মানে বিভিন্ন পরীক্ষা দিয়ে আমি সেঞ্চুরি করবো, যে আমরা ক্রেস্ট জমায় হাফ সেঞ্চুরি মনে হয় কাছাকাছি পৌঁছে গেছে। এই জন্য যে জায়গায় পরীক্ষা দিচ্ছে এই জায়গায় গেছে, মানে ক্রেস্ট পাইতে হইব, এই জন্য পরীক্ষা দিচ্ছে। মানে পরীক্ষা কমতে নিছে, কেটা নিছে ইত্যাদি আর বিষয় আমার ক্রেস্ট পাইতে হইব, মানে ক্রেস্টের একটা আলাদা ট্রান্সিন এর টেবিলের ভিতরে মনে হয় এখন মনে হয় 20-30টা ক্রেস্ট আছে, আর বাড়িতে মনে হয় আছে 15-20টা। আজকের পরে আরো 50-60টা ক্রেজ যোগ হয়ে যাবে বলে আশা রাখি, সেঞ্চুরি হয়ে যাবে খুব দ্রুতই। আচ্ছা, যদি হাফ সেঞ্চুরি মনে হবে না, কারণ মধ্যে তো অনেকগুলো অ্যাপ্রনটা পরে এলাম, একটু অ্যাপ্রনটা তাহলে একটু পরে সবার থেকে আলাদা দেখা যাবে। পর সাইজ ঠিক আছে না? মোটামুটি যা গেস করছিলাম মোটামুটি ঠিক আছে। ওকে, কিন্তু ওই যে RTDS লেখা আছে পিছনে, তো অন্যগুলোর সাথে তুই ডিফারেন্সিয়েট করতে পারবি। ঠিক আছে ভাই, আমরা তো আমাদের অনেক ফ্রেন্ড আছে বিদেশ যাইবো, বলছি যে আমারও পড়াশোনা BCS প্রশাসন ক্যাডারে যাওয়ার খুব ইচ্ছা। এখন যদি আমরা হইতে পারি, আর বলছি আমরা সবাই মিলে একটা হাসপাতাল বানাবো আর এই হসপিটালে যাইতে থাকবো শান্ত। এটা আমাদের ভাইরা তো আছে এখন তো আমরা ক্লাস 9 থেকে পরিকল্পনা করতেছি।
আল্লাহর কাছে দোয়া করি যেন পারে আর আমাদের স্বপ্নটা যে পূরণ হয়। ইনশাল্লাহ অবশ্যই। হ্যাঁ, আমাদেরও দোয়া থাকবে। মানুষ হচ্ছে তার স্বপ্নের সমান বড়, এটা আমি সবসময় বিশ্বাস করি। স্বপ্ন যত বড় দেখবে ইনশাল্লাহ তত ভালো লাইফে উন্নতি করা যায়। তো ওকে দেখে এখন একটু হঠাৎ করে একটু চেঞ্জ একটু চেঞ্জ মনে হচ্ছে অ্যাপ্রন পরা অবস্থায় ওদের দেখে। ওদের আমার মানে সব থেকে যেটা বেশি ভালো লাগছে ওদের যে ফ্রেন্ডশিপটা না, ওদের আমি জেনুইন আসলে আসলে চাই যে ওদের আমি ফ্রেন্ডশিপটা যাতে আমি আজীবন থাকে। ভাবছিলাম শান্ত যখন মেডিকেল ফার্স্টে হয়তো আমাদের আর কথাবার্তা বলবে না, সাথে সাথে আমাকে 2-3 বার ফোন দিয়ে আমি প্রথম যখন কংগ্রেচুলেশন জানাইলাম, ও বলে তুমি তাড়াতাড়ি চলে আসো কাঁঠাল মোড়ে। এবার ওখানে গেলাম, এরপর ফোন দিয়ে বললো এখনই চলে আসো, এখনই চলে আসো। তখন চলে এসে কতটা বন্ধুত্বপূর্ণ, মানে খুব অবাক হয়ে গেলাম। আমাদের যে কাফেলা ঐক্য সংঘ, ওই জায়গায় কিন্তু অনেক সিনিয়র আছে, রাহাত ভাইদের মতো বড় একজন মাহবুব ভাই, উনি সভাপতি, উনি চাকরি করে। রিমন ভাই উনিও চাকরি করে। আরিফ কাকা উনি হইলো আমাদের থেকে, মানে রিমন ভাই আর মাহবুব ভাই উনি আমাদের থেকে 10 বছরের বড়, কিন্তু আমাদের সাথে চলাফেরা করে। এরপর আছে আরিফ কাকা উনিও আমাদের থেকে প্রায় 3 বছরের বড়। নাইম ভাই আছে, উনিও 4-5 বছরের বড়। মানে আমাদের আমরা 7জন হইলাম মানে সেম বয়। কারো কি নাম বাদ গেছে একটু নাম কার বাড়িতে বাদ আছে? আমাদের নাম বাদ গেছে কিনা? না, নাম মনে বাদ নাই কারো। আর আমাদের সেম বেচ 7জন। শফিকুল ইসলাম, না ওরা রওনা দিছে, ঢাকা আসতেছে। ওদের নামটাও বলতে পারো চাইলে। জাহাঙ্গীর আলম শান্ত, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম পাপ্পু, এবার রায়হান, রিফাত, সাকিব, এইগুলাই। ইমরান মামা আমাদের মামা, আমাদের কিউট মামা। আর আমার রুমমেট ছিল এই যে মারুফ, মানে আমি যে বিজ্ঞান কলেজে হলে থাকতাম, আমি তো সেকেন্ড ইয়ার হলে ওটা মূলত। তা আমি আবার ওকে আগে থেকে চিনতাম। আমি যে কলেজের মনে একটা পরীক্ষাতে ভালো রেজাল্ট মনে হয়েছে, তারপর আমার খাতা নিয়ে দেখছে, দেখার পরে বলতেছে তুমি তো এই সেই 39 করে পাইছে 3টাতে। আমার বলতেছিল ভাই আমাদের খাতা দেখো, আমার সব বলে 39-40 উঠে না, 40 উঠলে তো প্লাস মানে ইয়াতে। তারপরে ও ছিল, তারপরে আমি যে রুমে উঠছি আমি তো জানি না আমি কোন রুমে উঠতেছি, যাই দেখিও তখন আমার কাছে খুব ভালো লাগছে যে আমার চেনা পরিচিত একজন আছে হলে। তারপর ও আসিন, আমার এক ফ্রেন্ড ইশফার, মাহি, সৃজন, আমরা এই 5জন ছিলাম এক রুমে। তো হল লাইফ আমি যেরকম পড়ালেখা করছি অনেক মজাও করছি, মানে খুব খুব ভালো লাগছে। তখন আমি ভাবতাম যদি এই মজা করার কারণে যে চান্স মিস হয়, এটা অনেক সময় ভাবতাম তাহলে তো আফসোস করা লাগবে। আমাদের মধ্যে প্রতিদিনই বলতে গেলে মুড়ি পাটি চলতো। দুইজনের নাম বাকি রয়েছে, একটা হলো বাবু, রিয়াজ, আরেকজন হলো ইবনে আদম। ইবনে আদম আর রিয়াজ, তোমরা দুজনকে আমি কিন্তু বলি নাই, বুঝছো? লাস্টের দিক দিয়ে শুনলো আমাদের মধ্যে প্রতিদিন 2 দিন পর পর মুড়ি পাটি হইতো একসাথে। শাহেদ আমাদের মুড়ি পাটি কারিগর ছিল ছেলেটা, কিন্তু আমরা এত মজা ছিল। শান্ত মানে বলতে গেলে আজকে ফার্স্ট হয়ে গেল, মানে এমন না ওরা পাগলের মতো, তাকে অনেকে বলে ফার্স্ট হলে পাগল, হে হাবি দেবী, কিন্তু শান্ত খুব হাসি খুশি থাকতো, সবার দোয়া নিত। আচ্ছা, একটা প্রশ্ন করি, তোদেরকে আজকে 3 ইডিয়টস এর ডায়লগটার কথা কি কোনো দিক থেকে মনে পড়ছে যে দোস্ত जब फेल करता है दुख होता है लेकिन दोस्त जब फास्ट हो जाता है बहुत ज्यादा दुख होता है? তো মনে হয় নাই, আমি মনে হয় ওর রেজাল্ট দেওয়ার পর উঠতে বেশি আবেগ মনে হয় আমি হয়েছি, উঠতে বেশি মনে হয় আমি হয়েছি, উঠতে বেশি আবেগ মনে হয় আমি হয়েছি। আমরা চাইতাম যে আমাদের ফ্রেন্ড সার্কেলে সবাই ভালো হোক, সবাই ভালো করুক। এখন একজন সেনাবাহিনীতে চাকরি করে, এখন শান্তর একটা হিল্লে হইলো, এখন বাকিটা আমার যদি ইনশাআল্লাহ। না, এটা খুব ভালো লাগছে আসলে। আজকের দিনে সবচেয়ে আমার কাছে ভালো লাগছে যেটা হচ্ছে তোমাদের ফ্রেন্ডশিপটা অনেক জেনুইন আসলে তোদের। আমি দোয়া করি আল্লাহর কাছে ইনশাআল্লাহ যাতে সবসময় এই বন্ধুত্বটা থাকুক, অটুট থাকুক আর কি। আমাদের ঠিক আছে। রুমে 2জন মেডিকেল প্রিপারেশন নিয়েছিল, শান্ত আর ইশফার। আমার এই 2জনের প্রতি আমার সবসময় দোয়া থাকতো যে ওরা এত পরিশ্রম করতো। শান্ত অনেক পরিশ্রম করছে, ইশফার অনেক পরিশ্রম করতো, কিন্তু ইশফার হয়তো 1-2 নম্বরের জন্য ছুটে গেছে। আশা করি সেকেন্ড টাইমে শান্তর কাছে ইনশাআল্লাহ দোয়া থাকবে, অবশ্যই দোয়া থাকবে। আচ্ছা জালিল, একটু এখানে দিয়ে সামনে আয়, আমরা একটু তুই তো হচ্ছে যে ও তো অনেক ক্রেস্টের পাগল আসলে। তো আজকে ক্রেস্ট না, আজকে আমরা একটা ভিন্ন ধর্মী একটা জিনিস হচ্ছে আমরা পড়ায় দিব, ঠিক আছে? আমরা একটা হচ্ছে একটা মেডেল পরায় দিব। ওর যখন মোটিভেশন আছে তখন ডয়ের থেকে সবগুলা ক্রেস্ট খুলতো, সবগুলা ক্রেস্ট খুললা আমরা আলোচনা করতাম কোনটা থেকে কোনটা বেশি সুন্দর ক্রেস্ট গুলা, এগুলা দেখা আবার ইয়ার ভিতরে তুই মোটিভেশন পাইছি আমি করছি। মানে ওর ক্রেস্ট গুলো আছে মোটিভেশন, ক্রেস্ট গুলো আছে মোটিভেশন। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ক্রেস্ট আর হচ্ছে একটা করব। এখানে একটা মজার বিষয় হচ্ছে ও কিন্তু এনজয় করছে, সাথে কিন্তু পড়াশোনাতে কোনো ছাড় দেয় নাই। ও কিন্তু বলছে যে লাস্ট 2 মাস ও কোনো ফোন টাচ করেনি। আপনি চিন্তা করেন এই যুগে এসে সবাই যখন ফোনে এত অ্যাডিক্টেড, মানে এত ডিস্ট্রাকশন, ফোনে ঢুকলেই ফেসবুকে ঢুকলে 1 থেকে 2 ঘন্টা কোথায় চলে যায় স্টুডেন্টরা বোঝে না। মানে স্টুডেন্টের কমন প্রবলেম থাকে ফোনের কারণে পড়তে পারতেছে না।
সেখানেও মানে লাস্ট 2 মাস ফোন ইউজ করে নাই, সেটা মানে একটা বড় স্যাক্রিফাইস না? তাহলে তোমরা যে দেখতেছো, যারা স্টুডেন্ট আছে তোমরা দেখতেছো যে ওরা এত মজা করছে, এনজয় করছে, সাথে পড়াশোনা করছে, কিন্তু এখানে কিন্তু অনেক স্যাক্রিফাইসও আছে। আবার হ্যাঁ, এখানে আবার ব্যাপার হচ্ছে আগেই গুছায়ও রাখতে হবে। যেমন ও প্রি মেডিকেলে হচ্ছে যে আমাদের ক্লাসগুলো করে গুছায় রাখছে, এই জন্য অ্যাডমিশনে রিল্যাক্স থাকতে। তুমি যদি এখন ধরো প্রি মেডিকেলে বা এইচএসসির আগে যদি তোমার পড়াশোনার অবস্থা খারাপ থাকে, তাইলে কিন্তু অ্যাডমিশনে এসে রিল্যাক্স করলে কিন্তু তখন ধরা, ঠিক আছে? তখন তুমি ফোন রেখে দিয়ে তুমি চুপচাপ বসে আসো, জাস্ট এক্সাম দিতেছো, তাহলে কি হবে? তখন তোমাকে আবার সব class করে মিলেই gap হচ্ছে গুলো তোমাকে cover হচ্ছে ব্যালেন্স করতে হবে, যেটার পারফেক্ট এক্সাম্পল আজকে শান্ত হচ্ছে করে দেখাইছে। তো এই জন্য আমরা হচ্ছে একটা ক্রেস্ট আর হচ্ছে একটা মেডেল, কিন্তু গত বছরের এটা হচ্ছে গত বছরের, আমরা এই বছরেরটা দিব। এই বছরেরটা আবার দিব, টেনশন করিস না, আমরা এতটা কিপটা না। আপাতত হচ্ছে আমরা এখানে আমরা দিতে চাই। এই সবাই সবাই ধরো, সবাই জানি সামনে আজ একটা মিম আছে না সবাই হাত দেওয়া লাগবে, একজনের হাত একবার আরেকজন দিয়ে মনে হচ্ছে আমারও না না, তুই হচ্ছে ওর হাত ধর, ঠিক আছে? তুই আমার হাত ধর, তাইলে মজা হবে, মিমটা হচ্ছে রিক্রিয়েট করব আমরা। হ্যাঁ এই পেছনের ছবি তো চেঞ্জ হয়ে গেল, 1 মিনিট। এই পেছনের ছবিটা যে চেঞ্জ হয়ে গেল এখন বুদ্ধি কেটে দিচ্ছি আমি। ওকে, এখন আবার মিমটা একদম পারফেক্ট হচ্ছে। এই আবার ক্রেজ দেওয়া হবে, ঠিক আছে? তুই টেনশন নেই, টেনশন নেই। মেডেলটা পড়াই দে। এটা একটু এটাতে লেখা আছে হচ্ছে ফিউচার ডক্টর। মেডেল পাইলো। হ্যাঁ হ্যাঁ, মেডেল ইনশাল্লাহ। সবাই একটা একটা করে সুন্দর করে একটা হাততালি। দুইটা পিঠ আছে, এরা আমাদের 2 প্ল্যাটফর্মের নামই লেখা আছে, যেটা 2 প্ল্যাটফর্মের নাম সহ দিয়ে রাখছি। কোনো সমস্যা নেই, মাঝে মাঝে ঘুরে দেখবি মনে হবে এটা একটা মেডেল, এটা আরেকটা মেডেল, আরেকটা মেডেল, দুটো মেডেল, দুইটা মেডেল দিছি আমরা, বুঝছিস? তো কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে ভাই, কি বলবো, যে সব বন্ধু বান্ধব নিয়ে যে সবার সাথে, যে আমার আসলে ইচ্ছা ছিল যে কোনো এক সময় এই জার্নির কথা সবার সাথে শেয়ার করা, তো এটা পারতেছি, আমার কাছে এটা খুব ভালো লাগতেছে। প্লাস আমার ফ্রেন্ডরা সবাই একসাথে দাঁড়ায়, আরো তো ওকে দিব না, হচ্ছে ওকে প্রি মেডিকেলে ভর্তি করতে কাকে আমরা টি-শার্ট দিব? এল সাইজ লাগবে না তোর? না এম, এলই নেই। আর তোরা যারা বাকিরা আছিস তারা পরে আমাদের কাছ থেকে কালেক্ট করে নিবি, কারণ আমি 2টাই নিয়ে এসেছি। তোর এম হবে না? আচ্ছা করে দিলাম। আর তোমরা হচ্ছে পরবর্তীতে কালেক্ট করে দিও আমাদের কাছ থেকে। শুধু না, আমার লাগবে না। তোমারও দেওয়া হবে, সমস্যা নেই। এই সেলিব্রেশন প্রোগ্রামে তোমাকে দেওয়া হবে, টেনশনের কোনো কারণ নাই। যাই হোক, খুবই ভালো লাগতেছে। আমরা আরো কিছুক্ষণ হয়তো গল্পগুজব করব। তো আমরা বোধহয় লাইভের শেষের দিকে চলে আসছি মোটামুটি। তো আমি একটা কথা সবাইকে বলবো যে এই লাইভ থেকে আমরা আসলে কয়েকটা জিনিস জানলাম। একটা হচ্ছে যে বন্ধুত্ব খুবই গুরুত্বপূর্ণ, যেটা আজকে দেখলাম, এবং আরটিডিএস এর মধ্যে আপনারা অনেক দিন ধরেই দেখে আসতেছেন, ঠিক আছে? আরটিডিএসটা আসলে বেঁচে আছে বন্ধুত্বের ওপর, এবং সাথে ছোট ভাইরা আছে, অবশ্য ওরাও জুনিয়র বন্ধু আর কি, আমাদের মধ্যেও তো বন্ধুত্ব। হ্যাঁ, ওরাও বন্ধু আছে, আবার আমাদের জুনিয়র বন্ধুর মতো আর কি ওরা। আর পড়াশোনাটা একাডেমিক এবং অ্যাডমিশনের যে পড়াশোনা, সেটা কখনোই আলাদা না, একসাথেই পড়তে হবে। ফোনের অ্যাডিকশনকে কমায় স্বাভাবিক রাখতে হবে। এবং আমাদের সব ক্লাস কিন্তু ওয়েবসাইটে হয়, তোমরা ল্যাপটপে করতে পারো, স্মার্ট টিভিতে করতে পারো, ফোনেও করতে পারো, ফেসবুক ছাড়াও কিন্তু ক্লাস করা যায়, তাই না? এই আর কি ব্যাপার। তোমরা যত বেশি ক্লাস করবা, যত বেশি পরীক্ষা দিবা, এবং জিনিসটা কি, এখন তো অনেক বেশি কম্পিটিটিভ সব কিছু। তো আমি বলবো যে আমাদের গাইডলাইনগুলো ফলো করো। আমাদের কোর্সে ভর্তি হতে হবে ব্যাপারটা এরকম না, কিন্তু আমরা বলবো যে আমাদের গাইডলাইনগুলো ফলো করার চেষ্টা করি। এবার কিন্তু অনেক কথা হয়েছে এরকম যে 15 মিনিট বাড়ায় দিছে, এর কারণে অনেক কঠিন প্রশ্ন হবে, সব ম্যাথ আসবে, 20টা ম্যাথ আসবে, অনেক কঠিন হবে, মানবিক গুণাবলী, IQ আসবে, কত কি কথা। আমি লাইভে দাঁড়ায় সাহসটি একটা কথাই বলছিলাম যে প্রশ্ন আগের মতো হবে। ম্যাথ হয়তো আগে 4টা আসতো, এখন হয়তো 5টা আসবে বা 7টা আসবে, এর বেশি হবে না, ঠিক আছে? প্রশ্ন আগের মতোই হবে অনেকটা, হয়তো একটু কঠিন হতে পারে, কিন্তু অনেক কঠিন হবে, তুমি কিছুই পারবা না, এরকম কিন্তু হওয়ার কোনো সুযোগ নাই। এবং আলটিমেটলি এরকমটাই হয়েছে। তো আমাদেরকে যারা শুরু থেকেই শুনছে
বা আমাদের গাইডলাইন পারফেক্টলি ফলো করছে, তারা ডিস্ট্রাক্টেড হয় নাই। কিন্তু আসলে 100টা জায়গায় গাইডলাইন শুনলে ডিস্ট্রাকশন আসার সম্ভাবনাই বেশি। আমি তোমাদেরকে একটা কথাই বলবো, গাইডলাইন শুনবা, একটা পারফেক্ট জায়গায় গাইডলাইন শুনবা, এবং আমি তোমাকে নিশ্চিত করতে পারি RTDS ইজ এ গুড প্লেস, পারফেক্ট প্লেস ফর পারফেক্ট গাইডলাইন। RTDS RTDSE এটা কিন্তু আমাদের কথা না, এটা হচ্ছে স্টুডেন্টদের কথা, এটুকুই বলবো। এবং পড়াশোনা করতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নাই ভাই। পরিশ্রম না করে আজ পর্যন্ত কেউ চান্স পায় নাই, শান্তও পায় নাই, আমিও পাই নাই, তোমরাও পাবা না পরিশ্রম না করলে। তুমি যদি মনে করো যে একটা কোচিংয়ে ভর্তি হয়ে যাবে, একটা বিখ্যাত কোচিংয়ে ভর্তি হব, আমার কোনো পড়ালেখা নাই, আমি কোচিং আমাকে চান্স পাওয়া দিবে, তাহলে কিন্তু কোনো লাভ নাই। কোনো লাভ আছে না, কোচিং চান্স পাওয়া? নিজের পড়তে হবে, নিজের মেন বই ভালো করে পড়তে হবে, এর কোনো বিকল্প নাই, তাই না? অবশ্যই। এবং আমি কিন্তু একটা জিনিস মানে সবসময়ই বলি যে আমি নিজে মেডিকেল কোচিং ঠিক মতো করিই না, তাও আমি চান্স পেয়েছি। কেন পাইছি? কারণ আমি বই পড়ছি। এবং আমাদের যে প্রি মেডিকেল কোর্স, সেখানে আমরা কি করি? মেন বই, অবশ্যই মেন বই লাইন বাই লাইন পড়ানো হয়। তো এইটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এটাই আমরা আমাদের প্রি মেডিকেল কোর্সে করি। এটা তুমি যদি বাসায় নিজেও করো তাও হবে, কিন্তু পড়তে হবে, পড়ার কোনো মাফ নাই। প্রি মেডিকেল কোর্সকে আমরা নিজেরাই নাম দিয়েছি হচ্ছে বই পড়ানোর কোর্স। তুই কি এটা আমার দেওয়া নাম, এটা আমাকে একটু ক্রেডিট দে। অবশ্যই বই পড়ানোর কোর্স, তুই কি এটা একমত? যেখানে বই লাইন বাই আমার মনে হয় না কোনো লাইন বাদ আছে যে মানে পড়ানো হয় না, ক্লাসেই পড়ানো হয়েছে সবগুলা লাইন। তো আমিও সবগুলো লাইনে পড়তাম, এমনকি আমি প্রথম থেকে ভূমিকা থাকতো যেগুলা একটা অধ্যায়ের, ওইগুলোও পড়তাম। মানে আমার কথা, আমি একটা বইয়ের কোনো ওয়ার্ড যাতে বাকি না থাকে আমি সব পড়বো, আমি সব পড়তাম একবারে, ভূমিকা থেকে শুরু করে সব টানা, মানে দ্বিতীয়বার পর্যন্ত আমি এভাবেই পড়ছি, মানে প্রি মেডিকেল সহ দ্বিতীয়বার পর্যন্ত আমি এভাবে ফুলি পড়ছি। তারপরে যে আমি গুরুত্বপূর্ণ লাইন, কিন্তু যখন একবার যে আমি বুঝবো যে আমার সবকিছু পড়া আছে একবার, তখন কনফিডেন্স যে এটা তো অনেক গুরুত্বপূর্ণ যে আমি সবকিছু একবার পড়ছি। তো এই কারণে লাইন বাই লাইন পড়াটা অনেক গুরুত্বপূর্ণ। এই জিনিসটাই আমরা হচ্ছে প্রি মেডিকেলও বলি, কিন্তু অনেকে হচ্ছে মন খারাপ করে, অনেক স্টুডেন্টরা ভাবে যে অনেক পরিশ্রম করতে হবে, মানে পরিশ্রম করতে চায় না আসলে। তুই যে কথাটা বললি, আশা করি আজকে স্টুডেন্টরা শুনছো তোমরা, যে প্রি মেডিকেলে লাইন বাই লাইন ধরে যখন পড়বা, এরকম ঠিক শান্তর মতো একটা শক্তিশালী ভিত্তি তৈরি হবে, যেই ভিত্তির বদৌলতে তুমি অ্যাডমিশনে যে হয়তো পাতা উল্টানোর পর হালকা পাতলা মূল লাইন দেখলেও তুমি চান্স পেয়ে যাবা। শুধু চান্স তোর মতো ফাস্ট হয়ে যাবে ইনশাল্লাহ, কিন্তু এর জন্য একটা স্ট্রং ভিত্তি দরকার, যেই ভিত্তিটা তোমাকে RTDS প্রি মেডিকেল তোমাকে ইনশিওর করতেছে। কারণ আমরা এখানে একটা লাইনও বাদ যায় না। একটা কথা আছে না অন্তর, যে বাদ যাবে না একটি শিশু, আমরা প্রি মেডিকেলে এই ভিত্তিতে বিশ্বাস করি যে বাদ যাবে না একটি লাইনও। ঠিক আছে, তো এইভাবে যদি পড়ো, তুমি যেখানেই পড়ো অনেক ভালো করবা। কি বলিস? অবশ্যই ভাইয়া, মেন বইয়ের কোনো বিকল্প নাই, আর নিজে পড়তে হবে। আর আমি তো প্রথমে বললাম যে নিজে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, মানুষের কাছে দোয়া চাইতে হবে। আমি সবসময় মানুষের দেখালাম বলতো আমার জন্য দোয়া করো, মানে সবসময় এটা মারুফ খুব ভালো করে জানে। আমি মারুফের সাথে যতবার কথা হয়েছে আমি বলছি মারুফ দোয়া করো আমার জন্য, কারণ দোয়া ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না। মেডিকেলে 1 ঘন্টায় পরীক্ষায় যে পড়ে শুধু সেই চান্স পাই এরকমও না, আসলে অনেক মানে দোয়া, মানুষের দোয়া, এটা অনেক গুরুত্বপূর্ণ মেডিকেলের ক্ষেত্রে, যে কোনো অ্যাডমিশনের ক্ষেত্রে, মেডিকেলের ক্ষেত্রে অনেক বেশি। তো মানুষের কাছে দোয়া চাইতে হবে, যে যার ধর্মের যে বিধিবিধান ওইগুলো পালন করতে হবে ভালো করে। তো আর সময়ানুবর্তিতা, ডিসিপ্লিন নিয়ে কি বলবি? তুই আসলে কিরকম ডিসিপ্লিন ছিলি, রেগুলার কি পড়তি কিনা বা এই জিনিসগুলো? এই ব্যাপারে আমি একটা কথা বলবো। হ্যাঁ, অবশ্যই। ও জীবনে কোনো দিন টাইম মতো পরীক্ষা দেয়নি। জি ভাই, 10টা ধরেন 3টা থেকে পরীক্ষা শুরু হইব, 3টা থেকে 4টা পর্যন্ত ও 3টা বাজে 3:05 রওনা দিবা, আমি মনে করাই দিতাম ভাই 3টা বাজে তুই এবার যা। একই তো কি আমি 40 মিনিটে পরীক্ষা দেওয়ার প্র্যাকটিস করবো, মানে 1 ঘন্টার পরীক্ষা ও 40 মিনিটে প্রত্যেক দিন তো কোচিং সেন্টারে গেছে, মানে ও 1 ঘন্টার পরীক্ষা একদিনে 1 ঘন্টায় দেয়, মানে প্রত্যেকটা পরীক্ষা 10 মিনিট। আমি ভাই তোরে তো নাটক বার দিবার কেন এরপরে হয়, মানে প্রত্যেক দিন আমি এর মনে করাই দিলে যাইতে পারছি। আচ্ছা, তাহলে লাইফে এরকম হচ্ছে অনেক বন্ধু দরকার, যে এরকম অলওয়েজ যারা লেট করে তাদেরকে হচ্ছে যে ইন্সপায়ার করে আর কি। ডিসিপ্লিন যেটা একদম, ও একটু মজা করলেও ধরেন 6টা বা 7টা থেকে রাত 1টা পর্যন্ত একদম টানা পড়তো। ধরেন 5 মিনিট রেস্ট নিত, আবার আধা ঘন্টা ঘুমাইতো, সারাক্ষণ বাকিটা সময় পড়তো, মানে একটা স্যার নষ্ট করতো না, কিন্তু একটু হাসি খুশিতে তত টেনশন করতো না। মানে মেডিকেলে না পড়লে অনেকে বলে ফাঁসি যাবো, অনেক মরে যাবে, এগুলো কোনো ছিল না। পড়াশোনার ক্ষেত্রে ও সমানুবর্তিতা ঠিক আছে, কিন্তু অন্য দিক দিয়ে সমানুবর্তিতা এর মাঝে কোনো সিটে কোটা নাই। কারণ কি বলিস না, বিশ্বাস করবে এগুলা সবার সামনে বলা যায় এগুলো বলিস না। বাট আমরা হচ্ছে ওর লাইফ থেকে সব থেকে ইম্পর্টেন্ট যেটা শিখলাম সেটা আর কি, অনেক স্টুডেন্টই পরে এসে মানে মেডিকেল ফেজে এসে তোমাদের প্রশ্ন হচ্ছে, তোকে একটু 2টা প্রশ্ন করি।
পরীক্ষার হলে যখন তুই পরীক্ষা দিছিস, ঠিক আছে, তখন কি আরটিডিএস এর ভাইয়াদের কথা মনে পড়ছে যে আর এরা তো ক্লাসে ভাই পড়াইছিল, এটা তো ভাই বলছিল এটা আসবে পরীক্ষায়, এটা তো অমুক ভাই তো বলছে আরে পাতার গ্রাউন্ড টিস্যু মেসোফিল বলে এটা আসবে, এরকম কি মনে পড়ছে আমাদের কথা? সর্বপ্রথম আমার যেটা মনে হয় যে এই মানে এই যে নাম্বার, এই নাম্বারের পেছনে সবচেয়ে বেশি আমার মনে হয় যেটা ভূমিকা সেটা হলো যে আমি পরীক্ষা হলে আমার মনে হয় আমি জীবনে এত রিল্যাক্সে কোনো কাজ করি নাই। আমার জীবনে আমি এত রিল্যাক্সে আমার মানে যেটা বলে যে মস্তিষ্ক ইউজ করা, যেটা মানে মস্তিষ্কের সর্বোচ্চটুকু ইউজ করে আমি পরীক্ষা দিচ্ছি। তো আল্লাহর কাছে শুক্রিয়া, আমি পরীক্ষা দিয়ে সেই শুক্রিয়া আদায় করছি যে আসলে জেনে চান্স পাই এটা সমস্যা নাই, কিন্তু আমি তো সর্বোচ্চ ইউজ করছি আমার টাইম, আমি যতটুকু পারি সবকিছু সর্বোচ্চ ইউজ করছি। আর কোয়েশ্চেনগুলো দেখে তো মনে হচ্ছে এগুলো তো সব পড়ছি, এমন বেশিরভাগ কোয়েশ্চেন 70%, 75% এরকম কোয়েশ্চেন যা আমি আগে পরীক্ষাই দিছি এগুলা। তো বাকি এগুলা তো পরীক্ষা না দিলাম, মোটামুটি বই পড়ছি, মোটামুটি পারা গেছে। কিন্তু আমাদের এই যে সকালবেলা যে কনফিডেন্স বুস্ট এক্সাম একটা প্রশ্ন, হ্যাঁ দিছি, হ্যাঁ 97.5 পাইছি। আর আমি তো খুব তাড়াই ছিলাম, মানে 12 মিনিটে 14 মিনিটে দেখাইছি তাড়াতাড়ি করে, তাই একটা স্কিপ গেছি। তো 97 কত 5 মনে আসে এরকম কিছু একটা পাইছিলাম। আমি বলছি ওরা তারপরে যে কি কোয়েশ্চেন, পলাশের যুদ্ধটা কি সকালবেলা দেখে হ্যাঁ, গেছিলে? দেখছি। আমরা যে উপরে লাল কালিতে লিখে দিছিলাম যে এই শালটা ভালো মতো দেখে দেখছি ওইটা দেখি। পরীক্ষা এটা কি দেখে কি মনে হয়েছে আরে ভাইরা তো একটু আগে এরকম অনেকই হয়েছে আসলে। আমি তো পরীক্ষার আগের দিন মোবাইল নিছি যে কিভাবে হল কিভাবে বা আমার সিট কোন জায়গায় পড়ছে, পরীক্ষার খাতাটা কিরকম থাকে এটার জন্য। তো ওই দিন আমি ফেসবুকে দেখলাম, আমি দেখতেছি যে কিভাবে কি একটা, তো একটা আসছে ডিএনএ ভাইরাস, সম্ভবত ক্যান্সার ডিএনএ ভাইরাস কি, ওইটা আমার পড়া ছিল কিন্তু মানে আমার মনে ছিল না। তো ফেসবুক দেখতে দেখতে ওর মোবাইল থেকে দেখছি, তো দেখলাম যে ডিএনএ একজন কোয়েশ্চেন করছে আর মানে কমেন্টে উত্তর দিতেছে আর কি। তো কমেন্টে যে আমি উত্তরটা শুধু একবার দেখছি, তো ওইটা যায় দেখি মেডিকেল আসছে। আমি প্রথম কোয়েশ্চেন, আমার যে প্রথম মানে একবার ফার্স্ট যে আমি এই কোয়েশ্চেনটা আমার চোখে পড়ছে, আমার তো খুব ভালো লাগছে যে আমার মনে হয় তাহলে সবকিছু আমার সহায় আছে, তো আমার খুব ভালো লাগছে। তো এটাই আসলে আল্লাহ সহায় হয়েছে আমার যেটা মনে হয় যে আল্লাহ সর্বোচ্চ সহায় হয়েছে, কারণ আমার প্রিপারেশন এত বেশি ভালো ছিল না, আমার থেকে অনেক বেশি প্রিপারেশন নিছে। তো আল্লাহ যেহেতু সহায় হয়েছে, 1 ঘন্টার ভিতরে আল্লাহ সর্বোচ্চ আমার রহমত দান করছে। তো আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া। অনেক ভালো লাগছে আসলে জিনিসগুলো। আচ্ছা, ওর সাথে কথা বলে আসলে আমাদের খুবই ভালো লাগলো এবং আমরা সবাই অনেক খুশি। তো 2-1টা কমেন্ট আসছে এরকম যে একটু আগে রেটিনাতে দেখলাম, এখন এখানে কেন? রেটিনাতেও অফলাইনে পড়ছে, আমাদের এখানে ও প্রিমেডিকেল থেকে অনলাইনে পড়ছে। খুবই সরল সহজ হিসাব। এখানে যদি কেউ কমেন্টে টক্সিসিটি ছড়াতে চান তাহলে আসলে এটা আপনার সমস্যা, আপনার অনেক কাজ, আসলে কোনো কাজ নেই, এই জন্য আপনি কমেন্ট করে বেড়াইতেছেন। তো সহজ হিসাবকে সহজভাবে মানতে হবে, কঠিনভাবে মানলে হবে না। একজন লিখছে ভাই আপনি তাহলে ফেসবুকে কেন ক্লাস নেন? ফেসবুকে অনেকেই ওয়েবসাইটে ক্লাস করতে পারে না, তাদের জন্য ফেসবুকে ক্লাস থাকে, আর বাকিটা তো ওয়েবসাইটেই ক্লাস থাকে, ওয়েবসাইটেই ক্লাস দেখবে, সমস্যা তো নাই। দুই জায়গাতেই লাইভ হয়। তো এখন অনেকেই আছে যে একটু টেকনোলজিক্যালি দুর্বল থাকার কারণে ওয়েবসাইটে ক্লাস দেখতে পারে না, খুঁজে পায় না, তারা হচ্ছে ফেসবুক থেকে দেখে। আর আরেকটা জিনিস হচ্ছে যে যারা এগুলো একটু কমেন্ট করছেন তাদেরকে আবার একটু মনে করায় দিই যে শান্ত হচ্ছে একমাত্র অনলাইনে যতগুলা প্ল্যাটফর্ম আছে তার মধ্যে একমাত্র আরটিডিএস এর কোর্সই কিন্তু টাকা দিয়ে কিনে এবং সেইটার ফুল ক্লাস করছে প্রি মেডিকেলে। কয়টা 100 কতর মতো এরকমই 110-20 এরকম 110-20টার মতো ক্লাস করছে। তো যারা শেষে এসে লাইভে এসে কমেন্ট করতেছেন তাদেরকে পুরো লাইভটা দেখার আমন্ত্রণ রইল। তারপরও যদি আপনার কোনো কনফিউশন থাকে আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা কনফিউশন ক্লিয়ার করে দেবো। এইটুকু বলার সাহস সক্ষমতা আরটিডিএস এর আছে। ওকে, তো তাহলে বোধহয় আমরা শেষ করে দিই, ওর সাথে আমরা একটু গল্পগুজব করবো। আর নয় লাইভ, গুড বাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে। তাহলে আবার এখানে কি লেখা আছে আবার দেখি, আরটিডিএস প্রি মেডিকেল থেকে মেডিকেলের প্রথম কে? সবাই একসাথে বললাম শান্ত। আসলে তো বন্ধুরা আছে, একটু জোরে ওর নামটা এখন ঠিক কর। শান্ত, সবাই একসাথে বল। আবার আরেকবার বলেন ভাই, আর জোরে কইস না, এই যে বাসা থেকে আমাদেরকে বের করে দিবে, ঠিক আছে? আমরা আস্তে আস্তে বলবো। আরটিডিএস প্রি মেডিকেল থেকে মেডিকেলের প্রথম কে? জাহাঙ্গীর আলম শান্ত। গুড বাই।